স্বাস্থ্যের কোটিপতির সংখ্যা বেড়ে ৮৫, তদন্তে দুর্নীতি দমন কমিশন। নামের তালিকা মেলাতেই হিমশিম, দুর্নীতিবাজদের ঠেকাতে একসঙ্গে কাজ করবে র্যাব, দুদক। দেশে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিলেও লকডাউনের কথা ভাবছে না সরকার। লকডাউনে যাচ্ছে না ব্রিটেনও। স্কটল্যান্ডে একে অন্যের বাসায় যেতে নিষেধাজ্ঞা। চাকরি বাঁচাতে সৌদি ফিরতে মরিয়া প্রবাসীরা। রাজধানীতে দ্বিতীয় দিনের বিক্ষোভ। ইকামা ভিসার মেয়াদ বাড়াতে সৌদিকে বাংলাদেশের চিঠি। ইলিশের উৎপাদন বাড়াতে প্রায় ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পের অনুমোদন। জেলেদের জন্য থাকবে বিকল্প কর্মসংস্থান। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়, সঙ্গে আছে আমি মামুন আবদুল্লাহ। স্বাস্থ্যের কোটিপতির সংখ্যা বেড়ে ৮৫-তে দাঁড়িয়েছে। কোটিপতির কাতারে নাম রয়েছে অফিস সহকারী থেকে শুরু করে সচিব পদমর্যাদার। এদের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছে দুদক। আত্মীয় পরিজনদেরও অবৈধ সম্পদের খতিয়ান মিলছে। এর মধ্যে ২১ কর্মকর্তা ও তাদের স্বজনসহ ৪৩ জনের সম্পদের বিবরণী চাওয়া হয়েছে। এদিকে দুর্নীতি দমনে দুদকের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে র্যাব। একদিনের ব্যবধানে স্বাস্থ্য অধিদপ্তরের ৪৫ থেকে বেড়ে ৮৫ অস্বাভাবিক সম্পদশালী ও কোটিপতির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এ তালিকায় নাম রয়েছে অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের নানা পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, ড্রাইভার, অফিস সহকারী থেকে স্টোর কিপার পর্যন্ত। আবার সচিব পর্যায়ের কর্মকর্তা থেকে তৃতীয় শ্রেণীর কর্মচারী কোটিপতি বনে গেছেন। প্রত্যেকের নামেই রয়েছে অস্বাভাবিক সম্পদ উপার্জন, বিলাসবহুল গাড়ি ব্যবহার, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। শত কোটি টাকার মালিক স্বাস্থ্যের ড্রাইভার মালিক গ্রেফতারের পর সামনে আসা দুর্নীতি করে কোটিপতি হওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের তালিকাটাও বেশ লম্বা। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের সিনিয়র সচিব জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ২১ কর্মকর্তা ও তাদের স্বজন সহ মোট ৪৩ জনের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। ৪৫ জনের তালিকা যেটা, এই তালিকার বাইরে পরবর্তীতে যে ৩টা বিষয় এসেছে আমাদের। একটি হলো যে মাস্ক, পিপি, যন্ত্রপাতি, তারপরে হলো যে রিজেন্ট এবং জেকেজি। এইগুলোকে ইনকোয়ারি করতে গিয়ে আরও বিভিন্ন লোকের নাম এসেছে। কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা সেগুলো জানার জন্য আমরা কমিশনের সিদ্ধান্তক্রমে ব্যবস্থা নিচ্ছি। এদিকে দুদক কার্যালয়ে এসে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, দুর্নীতি দমনে একসাথে কাজ করবে দুদক ও আইনশৃঙ্খলা বাহিনী। যারা দুর্নীতির সাথে জড়িত, তারা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত, তারা আবার দেখা যায় যে শৃঙ্খলা বহির্ভূত কাজের সাথেও জড়িত, সম্পদ রক্ষার জন্য। অনেকে ক্যাডার মেনটেন করে, অনেকে অস্ত্র মেনটেন করে। স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের জেরেই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এক ধরনের সিন্ডিকেট এখানে সুপ্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এই প্রেক্ষিতে যাদেরকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র নিম্ন পর্যায়ের বা নিম্ন মধ্যম পর্যায়ের কর্মচারী বৃন্দ। তাদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, বিচার আয়ত্তে আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যদি আপনার মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের যে পিয়ন থেকে যে কর্মকর্তারা পর্যন্ত যে এই ধরনের যে ব্যাপক দুর্নীতি অনিয়মের মধ্যে দিয়ে এত বিপুল সম্পদ আরোহণ করতে পারেন, তাহলে পরে যে আপনার এর যে দায় এড়াবার সুযোগ তো কারো নেই। দুর্নীতির লাগাম টানতে রাঘব বোয়ালদেরও আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৫,০০০। দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিলেও লকডাউনে যাওয়ার কথা ভাবছে না সরকার। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিজস্ব পরিকল্পনা প্রণয়ন করে ৭ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে বলা হয়েছে। বিমানবন্দরগুলোতে নজরদারির দায়িত্বে থাকবে সেনাবাহিনী। করোনা মহামারীতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ভুগছেন দেশের ৩.৫ লাখেরও বেশি মানুষ। সুদীর্ঘ মৃতের তালিকাও ছাড়িয়ে গেছে ৫,০০০-এর ঘর। বিশ্বের অন্যান্য দেশে যখন দ্বিতীয়বার আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখন দেশেও মহামারীর দ্বিতীয় ঢেউ আসার আশঙ্কা প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে। সরকার প্রধানের এমন সতর্কবার্তার পর থেকেই মন্ত্রণালয়গুলোতে নড়ে চড়ে বসেছেন নীতি নির্ধারকরা। কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ এলে তা সামাল দিতে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েই এখন চলছে প্রতিরোধ পরিকল্পনার কাজ।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের আহ্বানে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় সভা। 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, মহামারীর দ্বিতীয় ঢেউ ঠেকাতে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। শীতের সময় অ্যাজমা বা নিউমোনিয়া বা এগুলি বেশি থাকবে, ইনফ্লুয়েঞ্জা, সেটাকেও একটা ইমিডিয়েটলি একটা সবাইকে সচেতন করে দেওয়া এবং তারও একটা ট্রিটমেন্ট প্ল্যান রেডি করা। লোকজন বাইরের থেকে আসতে যাচ্ছে, তাদেরকে কিভাবে আমরা প্রিকশনারিভাবে ট্রিটমেন্ট করবো যাতে ইনফ্লো আর না হয়, বাইরের থেকে যাতে কোনো ভাইরাস আরও এক্সট্রা না আসে। তো তিনি জানান, মন্ত্রণালয়গুলোকে নিজস্ব পরিকল্পনা প্রণয়ন করতে তাগিদ দেওয়া হয়েছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপরে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, তারা তাদের অধিক্ষেত্রের অফিস আদালত বা ইনস্টিটিউশনগুলো কীভাবে চালাবে তারা অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত 7 থেকে 10 দিন তারা একটা ওয়ার্ক প্ল্যান রেডি করবে। যদি কোনো রকম ইম্প্যাক্ট না হয়, আমাদের মূল কথা থাকবে আমরা ইকোনমিকে সচল রাখবো ইনশাআল্লাহ। এ সময় সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানান, বিমানবন্দরে যাত্রীদের আসা যাওয়া তদারকির পাশাপাশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা রাখা হবে প্রয়োজন মাফিক। সার্টিফিকেট নিয়ে আসে সবাই যে কারা কারা কোভিড ফ্রি সেটা, আর যারা না নিয়ে আসে তারা কতদিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন সেখানে সে একটা সার্টিফিকেট নিয়ে আসেন। এরকম যারা একদম কোনো সার্টিফিকেট নাই, কোনো কিছু নাই এবং যাদের সন্দেহ হয় তাদেরকে আমরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে নিয়ে যাই। আপনারা জানেন ঢাকাতে দিয়াবাড়ি আছে, হাজি ক্যাম্প আছে। তবে চলমান এই বাস্তবতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা কিংবা পরীক্ষা আয়োজনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চকবাজারে একটি চুরির দোকানে আগুন প্রায় আধা ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আজহার লিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। আজহার, মামুন, আমরা চকবাজার শাহী মসজিদ এলাকায় রয়েছে। এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সবশেষ পাওয়া তথ্য অনুসারে এটি চকবাজারের 1 নম্বর বড় কাটরা এলাকা এবং ফায়ার সার্ভিসের কমপক্ষে 5টি ইউনিট এখানে কাজ করছে। আমরা মাত্র ঘটনাস্থলে আসলাম। আমরা একটু ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এখানে আছেন, তার সাথে একটু জেনে নেই ঘটনার বিস্তারিত। আসলে এই অগ্নিকাণ্ডের কারণ কি, আর এখন কি আগুন নিভে গেছে, একটু বলবেন বিস্তারিত? ধন্যবাদ আপনাকে। এখানে আপনারা জানেন যে চকবাজার অত্যন্ত ঘিঞ্জি এলাকা। এখানে আমাদের গাড়ি, পাম্প, এগুলো সাজ সরঞ্জাম নিয়ে প্রবেশ করা খুবই কষ্টসাধ্য। তারপরেও 23টা 55 মিনিটের সময় প্রথম লালবাগ ফায়ার স্টেশন খবর পেয়ে এখানে তড়িৎ গতিতে চলে আসেন ওনার সুদক্ষ তৎপরতায়, এবং উনি এসে দেখেন যে আগুন ছড়িয়ে গেছে এবং বিভিন্ন দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। উনি আরও সাহায্য চান, সাথে সাথে পলাশী ফায়ার স্টেশন সহযোগিতার জন্য এগিয়ে আসে। তারপরে সম্মিলিতভাবে 4টা ইউনিট, এরপরে আবার আমি আসি, এসে 5টা ইউনিট আমরা কাজ করি। বিশেষ করে এখানে রাস্তা চিকন, গাড়ি ঢোকার সমস্যা, পানির সমস্যা, চতুর্মুখী সমস্যা এখানে বিদ্যমান। তারপরেও আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে যে অল্পের মধ্যে আমরা কাজ সেরেছি। বিশেষ করে পানির সমস্যা, চকবাজার জামে মসজিদের নিচে আমরা পানির উৎস পেয়েছি। আশিক মদিনা টাওয়ার, ওখানে আমরা পানির উৎস পেয়েছি। অনেক দূর থেকে আমাদের পানি টেনে আনতে হয়। আমরা কি এখন বলতে পারি যে আগুন নিভে গেছে বা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে? টোটালি নিয়ন্ত্রণে, এখন আর ভয়ের কোনো কারণ নাই। টোটালি আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা এখন যে ধোঁয়া বের হচ্ছে বা যেখানে ড্যাম্পিং হয়েছে, কোনো দোকানের মধ্যে আরও আগুন আছে কিনা সেটা কেটে লক কাটার দিয়ে কেটে আমরা পরীক্ষা করে দেখছি যে আরও ভিতরে আগুন আছে কিনা। একটু বলতে পারবেন দোকানটা কিসের? ওই দোকানটা হচ্ছে আপনার বিভিন্ন কসমেটিক্স, স্টেশনারি দোকান, যেমন আপনার ওই চুড়ি, গহনা, ইমিটেশন, হ্যাঁ, বিভিন্ন বার্থডে আইটেম। এর জন্যে এখানে অনেক বক্স আছে যেখানে আপনার সহজদার্য বস্তু, এগুলা আগুন লাগলেই প্রচন্ড ধোঁয়া হয়, আগুন ছড়িয়ে যেতে পারে। কিন্তু আপনাদের দোয়া আমরা তড়িৎ গতিতে নির্বাচন। ক্ষয়ক্ষতির কোনো ব্যাপার আছে বা হতাহতের? ক্ষয়ক্ষতি অবশ্যই হয়েছে, কিন্তু এই মুহূর্তে বলা যাবে না যে কতটুকু ক্ষতি হয়েছে এবং কিভাবে আগুন লাগছে। তবে আমাদের ধারণা এখানে যে অবস্থা, যে পরিস্থিতি, হয়তো বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই লেগে থাকতে পারে। তারপরেও আমরা ফাইনালি বলতে পারবো তদন্ত সাপেক্ষে। কেউ তো আহত হয়নি এই পর্যন্ত, আমাদের জানা মতে কেউ আহত হয়নি। তারপরে আমরা সার্চ করে দেখছি যে কি অবস্থা। তার মানে রাত 12টার কিছুক্ষণ আগে? রাইট, রাত 12টার 5 মিনিট আগে আমরা এখানে খবর পেয়েছি। মামুন, আপনি শুনছিলেন, আমরা এর আগে আসলে চকবাজার থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি তার সঙ্গে কথা বলেছি। তো উনি আমাকে সে সময় যেটি জানিয়েছিলেন যে আগুনের
পরিমাণটা কম, কিন্তু স্বাভাবিকভাবেই চকবাজার যে ঘিঞ্জি এলাকা, আসলে ফায়ার সার্ভিসের প্রতিটি ইউনিটকেই কিন্তু এখানে আসলে বেগ পেতে হয়েছিল আসলে এখানে আগুন নির্বাপন করতে। আমরা এখন সেই দোকানটির সামনে রয়েছি। এখানে আসলে ছোটোখাটো একটি চুরির মার্কেট আমরা দেখতে পাচ্ছি, জরির মার্কেট। আমরা একটু মানুষের সঙ্গে কথা বলি যে আসলে কিভাবে অগ্নিকাণ্ড, আপনি কি এখানকার ব্যবসায়ী? জি, আমি এখানকার ব্যবসায়ী, এই জরির দোকানেরই ব্যবসায়ী। কখন আগুনটা লেগেছিল? আগুনটা সম্ভবত 12:15টার দিকে লাগে। আমরা যখন লাইন চইলা যায়, লাইন আসার পরে সম্ভবত কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতটা, একটু আমরা ধোঁয়া দেখতে পারছি প্রথমে, তারপর সবাই আইসা দেখি এই যে জরি, এখানে হইলো এই যে জরির দোকান, যেগুলো নাকি বিয়ে শাদিতে বার্থডে আইটেম এগুলা সাজায়, এটা হলো খাতার দোকান, স্টেশনারি দোকান, এইগুলি দোকান থেকেই আগুন। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে দেখছেন? ক্ষয়ক্ষতি তো যে দেখাই যাইতেছে, 7-8টা দোকান আছে, এই 7-8টা দোকানেরই ক্ষয়ক্ষতি হয়েছে। কতগুলো? 7-8টা দোকান? তাই, 7-8টা দোকান। শুনছিলেন মামুন, এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে কমপক্ষে 7 থেকে 8টি দোকান এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আসলে এখনো ধোঁয়া উঠছে এবং এই অগ্নিকাণ্ডের চিহ্ন কিন্তু স্পষ্টই এখানে দেখা যাচ্ছে। এবং এখানকার যারা ব্যবসায়ীরা বলছিলেন যে মূলত এই মার্কেটটি জরির মার্কেট, বিশেষ করে কাপড়ে কিংবা সাজ সরঞ্জামের জন্য যে জরি ব্যবহার করা হয় সেই জরির মার্কেট। ঠিক এই মুহূর্তে যারা এখানকার দোকানিরা রয়েছেন তারা কিন্তু তাদের যে শেষ সম্বল সেটি কিন্তু সরানোর চেষ্টা করছেন। আসলে ঘিঞ্জি এলাকা আসলে এখানকার যারা কর্মী রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তারা এটি সরানোর চেষ্টা করছেন, কিন্তু তারপরেও আসলে ঝুঁকি আছে, কারণ এখনো কোথাও আগুন দেখা যাচ্ছে। আমরা ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে যে তাদের দাবি যে অগ্নিকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এবং আমরাও দেখছি যে আগুনের কোনো শিখা এখন দেখা যাচ্ছে না, কিন্তু কোথাও আসলে যেহেতু এগুলো এক ধরনের দাহ্য পদার্থই, সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আগুন কোথাও দেখা যাচ্ছে। এবং আমরা ভিতরে গিয়ে দেখলাম প্রতিটি দোকানই আসলে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়ে ভস্ম হয়ে গিয়েছে। এই দোকানিদের যে পণ্যগুলো, সেই পণ্যগুলো কিন্তু এখানে ভস্ম হয়ে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিটি দোকানেই আসলে দোকানের যে ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ যে একটা চাকচিক্য সেটি তো নেই, বরং কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এবং পুরো এলাকা কিন্তু এখানে কালো হয়ে গেছে। তো এখানে আসলে উৎসুক মানুষেরাও এখানে ব্যাপক পরিমাণ ভিড় করছে, কিন্তু সর্বশেষ এটুকু জানাতে পারি যে চক বাজার শাহী মসজিদ এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই জরির মার্কেটে, সেইখানে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের অব্যাহত প্রচেষ্টায় সেই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে, ফায়ার সার্ভিস দাবি করেছে। ঠিক এই মুহূর্তে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা তাদের যে শেষ সম্বল সেগুলো সরানোর কাজে কিন্তু ব্যস্ত রয়েছেন। ফায়ার সার্ভিস এখনো কাজ করছেন। মামুন, এই ছিল চকবাজার থেকে অগ্নিকাণ্ডের সবশেষ আমার কাছে। রাজধানীর চকবাজারে একটি জরির দোকানে আগুনের সূত্রপাত ঘটে এবং সেখানে 7 থেকে 8টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। কোনোভাবেই পূর্ণাঙ্গ লকডাউনে ফিরবে না ব্রিটেনও। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে দেশটিতে বিধিনিষেধ আরও কঠোরভাবে আরোপের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। হাউস অব কমন্সে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, পানশালা ও রেস্তোরাঁ বন্ধ করতে হবে রাত 10টার মধ্যেই, তবে স্কুল কলেজ খোলা থাকবে। তবে কোভিড ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে স্কটল্যান্ড। সেখানে একে অন্যের বাসায় যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে।
করোনা ভাইরাসের প্রথম ধাক্কার ধকল কাটিয়ে ওঠার আগে এবার দ্বিতীয় ধাক্কায় নাকাল ব্রিটেন। আগামী মাসের মাঝামাঝি নাগাদ করোনা সংক্রমণ প্রতিদিন গড়ে 50,000 ছাড়িয়ে যেতে পারে সম্প্রতি দেশটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার এমন আশঙ্কার পর এবার নড়েচড়ে বসে বরিস জনসনের সরকার। মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আগামী 6 মাসের জন্য কঠোর বিধিনিষেধ জারি করলেও পূর্ণাঙ্গ লকডাউনে ফিরবে না তার দেশ। একই সঙ্গে রাত 10টার পর রেস্টুরেন্ট এবং পানশালাগুলো বন্ধ রাখারও নির্দেশনা দেন তিনি। জোর দেন ঘরে বসে অফিস করার উপর। I want to stress that this is by no means a return. গেল কয়েকদিনে হাসপাতালগুলোতে কোভিড রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে এবং এই সংখ্যা প্রতিদিন বাড়ছে, আর তাই আমাদেরকে আবারও কঠোর বিধিনিষেধের দিকেই যেতে হচ্ছে। তবে আমরা পুরোপুরি লকডাউনে যাচ্ছি না, কেননা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতেই হবে। Ensure that businesses can stay open in a COVID. করোনা ঠেকাতে ইংল্যান্ডের চেয়ে আরো কঠোর পদক্ষেপ নিয়েছে স্কটল্যান্ড। অঞ্চলটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিয়ন একে অন্যের বাসায় যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন। আমাদের প্রধান উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো। যারা বাসা থেকে কাজ করছেন তারা সেভাবে নিজের কাজ চালিয়ে যাবেন, কেউ অন্যের বাসায় ঘুরতে যাবেন না। বুধবার থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে। এদিকে বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটি। বিশেষ করে সন্তানদের স্কুলে পাঠিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মাঝে থাকতে হচ্ছে অভিভাবকদের। তাছাড়া চাকরি সংকট সহ অর্থনৈতিক মন্দাভাবও ভাবিয়ে তুলেছে সবাইকে। বড় চিন্তার মাঝে আছি, ফুরতা স্কুলে যা আমরা চাইলাম গভর্নমেন্টে আবার লকডাউন দিত আর স্কুলটা বন্ধ করার লাগে। অনেক লোকের ইতিমধ্যে জব নাই, জব চলে গেছে। তো বর্তমানে বোধহয় 4,000-এর উপরে আজকেই করোনা আক্রান্ত হয়ে গেছে লোকজন। সবাইকে বলবো সচেতন হয়ে এবং মাস্ক ইউজ করে এবং স্যানিটাইজার ইউজ করে চলাফেরা করার জন্য। আক্রান্তের সংখ্যা বাড়লেও যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা কম। তবে নভেম্বরের মধ্যে প্রতিদিন গড়ে প্রায় 200 মানুষ কোভিড-19-এ আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় অক্টোবরের মাঝামাঝি ব্রিটেনে আক্রান্ত হতে পারে প্রতিদিন 50,000-এরও বেশি। এই আক্রান্তের সংখ্যা কমিয়ে আনাই হবে ব্রিটিশ সরকারের মূল চ্যালেঞ্জ। আর এতে যদি ব্যর্থ হয় তবে মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে দেশটিকে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। চাকরি বাঁচাতে টিকিটের জন্য মরিয়া সৌদি প্রবাসীরা দ্বিতীয় দিনের মতো রাজধানীতে বিক্ষোভ করেছেন। পরে সৌদি সরকারকে ইকামা ভিসার মেয়াদ আরও বাড়ানোর অনুরোধ জানানোর কথায় আশ্বস্ত হয়ে পথ ছাড়েন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, এরই মধ্যে রিয়াদে বাংলাদেশ দূতাবাস সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। শেষ হয়ে যাচ্ছে ভিসা আর আকামার মেয়াদ। 30 সেপ্টেম্বরের মধ্যে সৌদি আরব ফিরতে না পারলে থাকবে না চাকরি। আগাম টোকেন নিয়ে হাজির হয়েও মিলছে না বিমানের টিকিট। কোনো উপায় না পেয়ে মরিয়া প্রবাসীরা নেমে এসেছেন রাস্তায়। আগাম টোকেনের মাধ্যমে গত রোববার থেকে টিকিট দেওয়া শুরু করলেও সোমবার বন্ধ করে দেয় সৌদি এয়ারলাইন্স। মঙ্গলবারও অনির্দিষ্টকালের জন্য টিকিট বিক্রির সব কার্যক্রম স্থগিতের নোটিশ ঝুলতে দেখেন প্রবাসীরা। রাজধানীর কাউরান বাজারে তাই দ্বিতীয় দিনের মতো সড়ক আটকে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। সিরিয়াল টুকিং দিছে 502, প্রথম ফ্লাইট না হলে দ্বিতীয় ফ্লাইটে তো পড়ি, কিন্তু এরা বলতেছে বুকিং হয়ে গেছে। কিভাবে বুকিং হলো? 30,000-এর উপরের মানুষ 30 তারিখের আগে যদি না যেতে পারি তাহলে আমাদের ক্যান্সেল সব। বাচ্চা কাচ্চা নিয়ে না খাই রয়েছে এখন। ভাই আমাদেরকে কেউ টাকা চাইলেও টাকা পয়সা দেয় না। রাত্রে 3টা-4টা পর্যন্ত আসি বসে আছে এখানে। অনেক মানুষ টোকন নিয়ে আসছে 2-3 দিন, কিন্তু তারাও পাইতেছে না। আমরা টোকেন নিয়ে বসে আছি। হ্যাঁ, এখন আমরা 30 তারিখের ভিতর না যেতে পারি তাহলে আমরা কোনোভাবে যেতে পারবো না। ওনারা বলতেছে নাকি 30 তারিখের আগে কোনো ফ্লাইটে নেই, সব ফ্লাইট নাকি অলরেডি বুকিং হয়ে গেছে। তো এটা কিভাবে পসিবল? ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। 1 ঘন্টা তক বসে রয়েছি বাসের ভিতরে, কখন যাবো বাসে ঠিক নেই। আমরা অনেকবার বলছি পুলিশকে, আমাদের স্যার আমরা যাই, দিচ্ছেন আর কি। এদিকে সৌদি এয়ারলাইন্স বলছে ফ্লাইটের সংখ্যা বাড়াতে আবেদন জানানো হয়েছে, তবে এখনো ল্যান্ডিং অনুমোদনের অপেক্ষায় বিমান বাংলাদেশ। দুই দেশের পারমিশনের ব্যাপার আছে, এটা ইনস্ট্যান্টলি বলা, তবে বেশ কিছু ফ্লাইট আসবে ইনশাআল্লাহ। 30 তারিখের মধ্যে আমরা চেষ্টা করব কিছু ফ্লাইট দেওয়ার জন্য। যদি তারা ল্যান্ডিং পারমিশন দেন 15 মার্চ থেকে শুরু করে যারা আগে এসেছিলেন তাদেরকে আমরা আগে শিডিউল দিব।
এক পর্যায়ে প্রবাসীদের একটি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। তাদের 7 দফা দাবির মুখে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, ভিসার মেয়াদ আরও 3 মাস বাড়াতে সৌদিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। সৌদির সাথে আমরা প্রপোজালটা পাঠিয়েছি, আমাদের মিশনের মাধ্যমে গেছে, কারণ আমরা জাস্ট এটা ওনাদের রেসপন্স ওয়েট করছি। টিকিট বিক্রির কার্যক্রম শুরু না হলে 26 সেপ্টেম্বর থেকে আবারও মাঠে নামার কথা জানিয়েছেন প্রবাসীরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কথায় আছে শখের তোলা 10 আনা, এবার তা প্রমাণ করে দেখালেন লালমনিরহাটের দুলাল চন্দ্র। ভালোবাসার মানুষের জন্য জমি বিক্রি করে কিনেছেন আস্ত এক হাতি। রিপোর্টটি থাকছে সংবাদের শেষাংশে। ইলিশের উৎপাদন বাড়াতে প্রায় 250 কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। একই সঙ্গে মৌসুমে জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ইলিশ উৎপাদন, সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সভায় মোট 5টি প্রকল্পের জন্য ব্যয় ধরা হয় 1266 কোটি 13 লাখ টাকা। বিশ্বের 75% ইলিশ উৎপাদন হয়ে থাকে বাংলাদেশে। গত 11 বছরে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় 84%। সবশেষ 2019-20 অর্থ বছর ইলিশের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড 5,33,000 মেট্রিক টনে। উৎপাদনের পরিমাণ আরও বৃদ্ধি করতে এবার 246 কোটি 28 লাখ টাকা ব্যয়ে নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার রাজধানী শেরেবাংলা এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এটা ভালো কাজ হয়েছে, সরকারের অন্যতম সফল প্রকল্প। এটাকে এক্সপান্ড করা, কনসলিডেট করা, এই জন্য শুধু ইলিশ নিয়েই তিনি এই প্রকল্পটার জন্য যারা ইলিশ বিক্রি করে সার্বিকভাবে শুধু ইলিশের উপরে নির্ভর করে কিছু আমাদের জেলে ভাই বোনরা আছে থাকে, তো তাদেরকে ওই কয়েকদিন চাল তো দিবই, কিছু আর্থিক সহায়তা দিব এবং তাদেরকে জাল দিব এবং প্রশিক্ষণ দিব। সবাই প্রবাসী খাতকে গুরুত্ব দিয়ে 335 কোটি 78 লাখ টাকা ব্যয়ে 40টি উপজেলায় 40টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা মন্ত্রী জানান, অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণ বা প্রশস্ত করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তার বার্তা হলো, আপনারা সড়ক নির্মাণের ক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল, চিন্তা করে বানাবেন যাতে এটা আমাদের যথাযথ কাজে লাগে, মেনটেন করা যাবে, আমরা আর্থিকভাবে এটা মেনটেন করতে পারবো এবং অপ্রয়োজনীয় খামকা বাড়ি আমার বাড়ির পাশে যাবে, ওইটা শর্ট হবে, ডিস্টেন্স একটু কমে যাবে 3 মাইল, এই ধরনের মানসিকতা বাইরে আমাদের আসতে হবে। অন্যান্য 3টি প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জামালপুর জেলার দিকপাইত সরিষাবাড়ি তারাকান্দি সড়ক উন্নতিকরণ, সীমান্ত এলাকায় বিজিবির 73টি আধুনিক বর্ডার অবজারভেশন পোস্ট নির্মাণ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের 8টি সরকারি শিশু পরিবারে 25 শয্যা বিশিষ্ট শান্তিনিবাস স্থাপন প্রকল্প। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এক সপ্তাহে বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে ইলিশ গেছে 500 টনেরও বেশি। একে বাংলাদেশ সরকারের দুর্গাপূজার উপহার হিসেবেই দেখছেন পশ্চিমবঙ্গবাসী। তবে চড়া দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন কলকাতার ক্রেতারা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাজারগুলোতে বিক্রি হচ্ছে বাংলাদেশের রূপালী ইলিশ। দীর্ঘদিন পর আবারও এই ইলিশ পেয়ে কলকাতা সহ গোটা রাজ্যের বাঙালিরা খুশি থাকলেও ইলিশের দাম নিয়ে বিরক্ত সাধারণ ক্রেতারা। তবুও পকেটের দিকে না তাকিয়েই বাজারের ব্যাগে ইলিশ পুড়তে মরিয়া সবাই। এত বড় দেখিনি, এই রিসেন্টলি দেখছি, অনেক বড় সাইজের দেখছি, দামটা অনেকই বেশি। আজকে 1000 টাকা, 1200 টাকা, 1300, 1400, 1600, 1400, 1500 টাকা, 1 কিলো 200, 1 কিলো 300। আমার কাছে 2 কিলো, 1 কিলো 800, ঠিক আছে, 2.5 কিলো সাইজের মাছ আছে। গেল 14 সেপ্টেম্বর রাতে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে ইলিশের প্রথম চালান প্রবেশ করে মমতার এই রাজ্যে। 20 টন ইলিশ দিয়ে শুরু হলেও সপ্তাহ জুড়ে প্রতিদিনই এসেছে ইলিশ। সবশেষ সোমবার রাতে এসেছে 90 টন। আমদানিকারক প্রতিষ্ঠানের সূত্র মতে 1450 টন ইলিশের মধ্যে এ পর্যন্ত এসেছে 510 টন। বাকি 10 অক্টোবরের মধ্যে পর্যায়ক্রমে পশ্চিমবঙ্গে পৌঁছাবে বলে জানা গেছে।
মূলত বাংলাদেশের মাছ ধরার পরিমাণের ওপর নির্ভর করে প্রতিদিনের চালান নির্ধারণ করা হচ্ছে বলে বাংলাদেশের রপ্তানিকারক সূত্রে জানা গেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। করদাতাদের গোপনীয় সব তথ্যই এখন বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের হাতে। খোদ সরকারের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগই দিয়েছে এমন প্রতিবেদন, যা মানতে নারাজ জাতীয় রাজস্ব বোর্ড। সংস্থা দুটির মুখোমুখি অবস্থানের নেপথ্যে 2018 সালে শেষ হওয়া এনবিআরের সরকারি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্প IMED বলছে, তথ্য নিরাপত্তায় 11টি ঝুঁকি আর 29টি দুর্বল দিক দিয়ে প্রকল্পটি শেষ করেছে এনবিআর। জুবাইর ফয়সালের রিপোর্ট। তৈরি পোশাকের রপ্তানি বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভিয়েতনাম। বাণিজ্যের আরও অনেক শাখায় প্রতিযোগী দেশটি। অথচ দেশের করদাতাদের অতি গোপনীয় সব তথ্যের নিয়ন্ত্রণ এখন ভিয়েতনামের হাতেই। অবিশ্বাস্য হলেও এনবিআরের সরকারি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্প SGMP-তে ঘটেছে এমনটাই। আমাদের রাজস্ব খাতের একদম হার্টের একটা প্রকল্প এটা। আমি যখন ওখানে প্রতিমন্ত্রী ছিলাম, আমি দু একবার তাদের অনুষ্ঠানে গেছি। আমার কাছে জিনিসটা মনে হয়েছে যে এটাকে প্রপারলি হ্যান্ডেল হচ্ছে না। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED প্রকল্পটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হচ্ছে প্রকল্পে রয়েছে 11টি ঝুঁকি আর 29টি দুর্বল দিক। ইতোমধ্যে প্রকল্পটি শেষ হলেও ভিয়েতনাম ভিত্তিক IT প্রতিষ্ঠান FTP কর্পোরেশন তা আজও বুঝিয়ে দেয়নি জাতীয় রাজস্ব বোর্ডকে। তারপরও পরিশোধ করা হয়েছে সফটওয়্যারের সম্পূর্ণ বিল। যদিও IMEDর এই প্রতিবেদনকে ভুল বলছে এনবিআর। সংস্থাটির বিশ্বাস, তথ্য ভাণ্ডারে প্রবেশের সুযোগ থাকলেও তা করবে না ভিয়েতনামের প্রতিষ্ঠানটি। অ্যাক্সেস করতে পারে, কিন্তু এখন পর্যন্ত করে নাই। কোনো অনৈতিক কাজ করবে বলে মনে হয় না। আগের যে ল্যাবসগুলো ছিল সেগুলো রিপোর্ট আকারে প্রকাশ করছে, কিন্তু আমরা এটা কারেকশন দিয়েছিলাম। অনেক ব্যাপারে আমাদের উত্তরণ ঘটছে, তো সেগুলো আনে নাই রিপোর্টে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ পরিকল্পনা মন্ত্রী বললেন, চাওয়া অনুযায়ী হয়নি কিছুই, বরং অপচয় হয়েছে অর্থের। আমার ধারণা ওই প্রকল্প থেকে আমরা কোনো আউটপুট যেটা আশায় ছিল, আশায় অনুরূপ তো পাই নাই, বরঞ্চ ইন এ সেন্স ইট ইজ কি বলবো, এটা যথাযথ ছিল না। ৭৮ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে 2011 সালে অনুমোদন দেওয়া হয়েছিল SGMP প্রকল্পের, যা শেষ হওয়ার কথা ছিল 2013 ডিসেম্বরে। 3বার সংশোধনী এনে 7 বছর পর এনবিআর যা শেষ করে 2018 সালের জুনে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো সমুদ্রগামী জাহাজে তেল ভরা যাবে বাংলাদেশ থেকেই। এর আগে বিদেশগামী জাহাজগুলো শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর থেকে তেল কিনলেও এবার সেই বাজার এলো দেশে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিযোগিতায় টিকে থাকতে বুঝে শুনে দাম নির্ধারণ করতে হবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে। চট্টগ্রাম থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায় রিপোর্ট। চলতি বছরের 1 জানুয়ারি থেকে আন্তর্জাতিক নৌ রুটে চলাচল করা জাহাজের জন্য 0.5% সালফার মানমাত্রার মেরিন ফুয়েল বা ফার্নেস তেল ব্যবহার বাধ্যতামূলক করেছে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা IMO। অবশেষে প্রায় 8 মাসের মাথায় দেশের সমুদ্র বন্দরগুলোতে আসা জাহাজে তেল সরবরাহ করতে ওই মাত্রার তেল আমদানি শুরু হলো দেশে। গেল সপ্তাহে প্রায় 15,000 মেট্রিক টন ফার্নেস তেল নিয়ে পেট্রোলিয়াম কর্পোরেশনের চট্টগ্রামের জেটিতে ফেড়ে আমদানিকৃত তেলবাহী জাহাজ TMN প্রাইড। প্রতি বছর দেশে আসা জাহাজগুলোতে এই তেল বিক্রি করতে পারলে বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব বলে মনে করে BPC। বিদেশি জাহাজ আমাদের দেশে আসার বিষয়টি অনিশ্চিত হয়ে যাচ্ছিল, কারণ এখানে আমাদের মেরিন ফুয়েল ছিল না। সেই বিষয়টি আমরা নিশ্চিত হবে। প্রায় 1 যুগ আগে দেশে উৎপাদিত 3.5% সালফার মাত্রার ফার্নেস এবং ভাঙা জাহাজের তেল সরবরাহ হতো জাহাজে। নতুন এই উদ্যোগে দেশ লাভবান হবে বলে মনে করেন আন্তর্জাতিক রুটের এই নাবিক। এই তেলের জন্য অন্য কোনো পোর্টে যেতে হতো, যেটা আমাদের অপারেশনাল এক্সপেন্ডিচার সব বাড়িয়ে দিত, কিন্তু এখন যদি এটা এখানে অ্যাভেলেবেল হয়, আমাদের সেভাবে প্ল্যানিং করতে সুবিধা হবে। যেহেতু তেলটা এখান থেকে নিবে, তাহলে বৈদেশিক যে মুদ্রাটা সেটা আমাদের দেশেই থাকবে। বন্দর থেকে জাহাজে তেল সরবরাহকারীরা মনে করেন তেলের ভালো বাজার পেতে মূল্য নির্ধারণে কৌশলী হতে হবে। আমরা সবসময় সিঙ্গাপুরের সাথে কম্পিট করি, সেহেতু সিঙ্গাপুরের সাথে অলওয়েজ প্রাইস কম্পিটিটর রাখতে হবে, পাশাপাশি রাখতে হবে, তাহলে এখানে বাঙ্কার তো হবে। BPCর 3 পেট্রোলিয়াম কোম্পানি যমুনা, পদ্মা ও মেঘনার মাধ্যমেই বিক্রি কার্যক্রম চলবে।
বছরে অন্তত 5 থেকে 6 লাখ মেট্রিক টন মেরিন অয়েলের চাহিদা রয়েছে এই পুরো অঞ্চল জুড়ে। সংশ্লিষ্টরা বলছেন শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুরের সাথে এর প্রতিযোগিতামূলক মূল্য এবং মান নিয়ন্ত্রণ না করা গেলে এই পুরো উদ্যোগটি ভেস্তে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, চট্টগ্রাম। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে, যার কারণে পর্যটকবাহী জাহাজ চলাচল না করায় সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ জানান, রোববার সকালে কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস এবং টেকনাফ থেকে কয়েকটি ট্রলারে করে 2 শতাধিক পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে যান। ওই দিন বিকেলে জাহাজ ও ট্রলারে করে 90 জনের বেশি পর্যটক টেকনাফ ও কক্সবাজার ফিরে যান। রাতযাপনের জন্য সেন্ট মার্টিনে থেকে যান শতাধিক পর্যটক। বৈরী আবহাওয়ার কারণে সোমবার সকাল থেকে নৌযান চলাচল বন্ধ করে হয়ে যাওয়ায় তারা দ্বীপে আটকা পড়েছেন। তবে সবাই নিরাপদে আছেন। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজ চলাচল করলে পুনরায় তাদেরকে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যে আটকা পড়া পর্যটকদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আবারও প্রবাসের খবর। আগামী বৃহস্পতিবার থেকে ইতালির ভ্যাকসিন মানবদেহে আনুষ্ঠানিক পরীক্ষা শুরু হচ্ছে। 2021 এপ্রিলের মধ্যে 6 কোটি ভ্যাকসিন নাগরিকরা হাতে পেতে পারেন বলে জানা গেছে। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও আশায় আছেন। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালির বিশেষায়িত হাসপাতাল স্পাল্লানজানির উদ্ভাবন করা করোনা ভাইরাসের ভ্যাকসিন আগামী বছরের এপ্রিলের মধ্যেই বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। আগস্টে শুরু হওয়া ক্লিনিক্যাল টেস্ট সফল হওয়ার পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিনটি মানবদেহে পরীক্ষা শুরু হবে। 90 জন স্বেচ্ছাসেবীর শরীরে এই পরীক্ষার কথা থাকলেও এ পর্যন্ত প্রায় 7000 স্বেচ্ছাসেবী এই ভ্যাকসিন গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন। ইতালিতে করোনা ভাইরাস শুরুর 2 মাসের মধ্যেই গত এপ্রিলে স্পাল্লানজানি হাসপাতালের বিজ্ঞানীরা এই ভ্যাকসিন উদ্ভাবন করেন। ভ্যাকসিনটি তৈরি করবে ইতালীয় প্রতিষ্ঠান রেইথেরা। হাসপাতালের স্যানিটারি বিভাগের পরিচালক ডক্টর ফ্রান্সিসকো ভাইয়া বলছেন, এই ভ্যাকসিনটি ব্যবহারে এখনও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই ভ্যাকসিনটি মানবদেহে প্রয়োগ নিয়ে তারা বেশ আশাবাদী। আমরা মানবদেহে প্রয়োগের প্রথম ধাপে যাচ্ছি, এরপর তৃতীয় ধাপের মধ্য দিয়ে মানবদেহের পরীক্ষা শেষ হবে। লাতিন আমেরিকাতেও আমরা মানবদেহে পরীক্ষা চালাবো। আশা করি অক্টোবরের মধ্যেই আমরা এই দ্বিতীয় ধাপ সম্পন্ন করতে পারবো। ইতালির ভ্যাকসিনের খবরে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। কিছুদিনের ভিতরে করোনা ভাইরাসের ভ্যাকসিনটা পাবো, এতে করে ইতালিয়ান নাগরিক প্লাস আমরা প্রবাসীরা অনেক উপকৃত হব। করোনা ভাইরাসের ভ্যাকসিন আসছে এই বলে আমরা সবাই প্রবাসী খুশি এবং ইটালিয়ান খুশি। যারা এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন সকলের জন্য এই ভ্যাকসিন কাজে আসবে, সকলেই আমরা উপকৃত হব। ইতালিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 2,99,506 জন এবং এ পর্যন্ত মারা গেছেন 35,724 জন। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। লালমনিরহাটে স্ত্রীর স্বপ্ন পূরণে চাষের জমি বিক্রি করে হাতি কিনে দিলেন স্বামী। হাতিটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। স্ত্রীর প্রতি তার ভালোবাসার প্রশংসা করেন এলাকাবাসী সহ স্থানীয় জনপ্রতিনিধিও। মুফাক্কারুল ইসলাম মজনুর পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। গ্রামের মেঠু পথ ধরে হাঁটছে হাতি। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো তা দেখতে পেছন পেছন হাঁটছে রতিধর গ্রামের শিশুরা। সম্রাট শাহজাহানের মতো তাজমহল বানাতে না পারলেও স্ত্রীর স্বপ্ন পূরণে হাতি কেনেন লালমনিরহাট সদর উপজেলার কৃষক দুলাল চন্দ্র। স্ত্রী তুলসী রানী দাসের স্বপ্নে দেখা পরম ঈশ্বরের দৈব আদেশ পালনে 1 সপ্তাহ আগে চাষের 142% জমি বিক্রি করে 17 লাখ টাকা দিয়ে এই হাতিটি কিনে দেন স্বামী দুলাল চন্দ্র। হাতিটি লালন পালনে মাসিক 15,000 টাকা বেতনে ঠিক করেছেন মাহুতো। দেবকুল এবং ঈশ্বর শরণাপন্নভাবেই আমরা দুজনেই কার্য করি আসতেছি। আমার স্ত্রী সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা ভক্তি আছে, সত্যনিষ্ঠা ন্যায়নিষ্ঠা আছে, এ কারণেই আমি ইংল্যান্ড তার কথাবার্তা শুনি এবং মানি। গ্রামীণ জনপদে হাতি, তাও আবার পরমেশ্বরের নির্দেশনা পূরণে, এমন খবরে ভিড় করছেন উৎসুক জনতা। আর ভালোবাসার প্রশংসা করেন স্থানীয় জনপ্রতিনিধিও। দেখার জন্য আসছি, উনি যা করতেছেন ওনার ইচ্ছামূলক কিছু নয়। ফুটবল খেলে, জম্বুরা খায়। স্বামী স্ত্রীর প্রতি যে ভালোবাসাটা এটা অটুট থাকবে এবং ভগবানের যে তার আদেশ
এটাও বলবৎ থাকবে। এর আগেও স্বপ্নে নির্দেশনা পেয়ে স্ত্রীকে ঘোড়া আর রাজহাঁস কিনে দেন স্বামী দুলাল চন্দ্র। সময় সংবাদ, লালমনিরহাট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পুরান ঢাকার চকবাজারে আবারও আগুন, প্রায় 1 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে পুড়ে ছাই 7 থেকে 8টি দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের। স্বাস্থ্যের কোটিপতির সংখ্যা বেড়ে 85, তদন্তে দুর্নীতি দমন কমিশন, নামের তালিকা মেলাতে হিমশিম, দুর্নীতিবাজদের ঠেকাতে একসঙ্গে কাজ করবে র্যাব দুদক। এবং দেশে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিলেও লকডাউনের কথা ভাবছে না সরকার। লকডাউনে যাচ্ছে না ব্রিটেন ও স্কটল্যান্ডে একে অন্যের বাসায় যেতে নিষেধাজ্ঞা। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়।